অন্যদিকে গতকাল সবার প্রথম যে ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছিল, ইডির আধিকারিকরা একেবারে পৌঁছে যান বোলপুরে। কোথায়? মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে, এবং তল্লাশি অভিযান সেখানে চলে। প্রায় 14 ঘন্টা পর বেরিয়ে যেতে দেখা যায় ইডির আধিকারিকদের 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, যেমনটা সূত্র মারফত খবর। এমনকি বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রী ফোনও। বাজেয়াপ্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি, এবং নথির ভিত্তিতে ফের তলব করা হতে পারে মন্ত্রীকে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। চন্দ্রনাথ সিনহার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। কি বলছেন তিনি এই ইডির তল্লাশি নিয়ে? বলেছে আমরা কোঅপারেট করেছি, ওনারাও করেছেন, আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। তদন্তে তিনি সহযোগিতা করেছেন, অর্থাৎ তাকে যা যা কিছু জিজ্ঞাসা করা হয়েছিল তিনি তার উত্তর দিয়েছেন, এবং একই সঙ্গে যা যা কিছু চাওয়া হয়েছিল সমস্তটাই তিনি তুলে দিয়েছেন ইডির আধিকারিকদের হাতে। এমনটাই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বললেন, যেমনটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আচমকা কেন তার বাড়িতে হানা? যেমনটা জানতে পারা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতির তদন্ত, এবং সেই তদন্তের সূত্র ধরেই মূলত ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন নিচুপট্টিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে। আর এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আমাদের জানাবে অর্ণব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্ণব, একেবারে দেখো, গতকাল যে 14 ঘন্টার তল্লাশি চলে ক্ষুদ্র কুটির শিল্পের মন্ত্রীর বাড়িতে, তার বাড়ি থেকে নগদ 40 লক্ষ টাকা প্রায় উদ্ধার হয়, এবং তার পাশাপাশি তার মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, এবং একাধিক চুক্তি বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। এবং তাদের যেটা বক্তব্য যে চন্দ্রনাথ সিনহা তিনি যখন তারা তদন্ত করেন তখন তারা কুন্তলের কাছ থেকে যে ডায়েরি পান সেখানে চন্দ্রনাথ সিনহার নাম ছিল, এবং 100 জনের মতো ব্যক্তির নাম পাওয়া গেছিল যারা চাকরি প্রার্থী ছিলেন, অযোগ্য চাকরি প্রার্থী। এবং কি করছিল চন্দ্রনাথ সিনহার বাড়িতে 40 লক্ষ টাকা, তার উৎস কি, সেই সমস্ত বিষয় কিন্তু তারা জানতে চান। এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে সেই সমস্ত নথি তারা এক্সামিন করার কাজ আজ থেকেই শুরু করবেন, এবং খুব শিগগিরই চন্দ্রনাথ সিনহাকে হয়তো তলব করা হবে ফের জিজ্ঞাসাবাদের জন্য। তনয়া, বেশ, যেমনটা তুমি আমাদেরকে জানালে, তবে আরো একটু স্পেসিফিক করি তোমার কাছ থেকে অর্ণব, এই যে তথ্যগুলো পাওয়া গিয়েছে, অর্থাৎ মন্ত্রীর কাছ থেকে যা যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে, মন্ত্রী ফোন বলো বা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, তার ভিত্তিতে মন্ত্রীকে ডেকে পাঠানো, এবং তিনি তো বলছেন যে তিনি সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও যদি তাকে ডাকা হয় তিনি সহযোগিতা করবেন। অর্ণব, একবার দেখো, তিনি বলছেন ভবিষ্যতে যদি ডাকা হয় তাকে সহযোগিতা করবেন, কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, একজন ব্যক্তির বাড়িতে 40 লক্ষ টাকারও বেশি টাকা করে নগদে থাকলো, এবং ভোটের আগে সেই টাকা কোথা থেকে এলো, তার উৎস কি, সেই সম্বন্ধেও কিন্তু জানতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে চন্দ্রনাথ সিনহা তার যে সম্পত্তি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত হয়েছে, সেই নথির থেকে তারা সেই যে সম্পত্তিগুলো কেনা হয়েছিল তার উৎস কি, সেটারও কিন্তু তারা খোঁজ করেছেন, এবং কোন রকম ভাবে চাকরি বিক্রির টাকা এখানে সাইফন হয়েছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই জন্যই এই সমস্ত নথিগুলোকে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এছাড়াও এই 41 লক্ষ টাকা যে নগদ ছিল সেটার উৎস কোথায়, এবং তার ফোনের মাধ্যমে কার কার সাথে তিনি কন্ট্যাক্ট করেছেন, সেই সমস্ত বিষয় কিন্তু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। তাই সেগুলো অর্ণব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য তুমি এই মুহূর্তে তুলে ধরলে, এই যে ক্যাশ লিকুইড, অর্থাৎ 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে মূলত ইলেকশনের আগে, নির্বাচনের আগে কিভাবে এতগুলো টাকা তার কাছে রইলো বা এলো, সেই বিষয়টি যেমন তদন্তকারীরা দেখছেন, ঠিক একই রকম ভাবে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে, অর্থাৎ এই ফোন থেকে কি কি তথ্য পেতে পারেন ইডির আধিকারিকরা, প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে, কাদের সঙ্গে লিংক আপ ছিল বা যোগাযোগ ছিল, সেই সমস্ত বিষয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে মনে করা হচ্ছে যে এই তদন্তের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ফোন, তার কারণ চন্দ্রনাথ সিনহা কাদের সাথে যোগাযোগ করেছেন, কাদের সাথে তার হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক মাধ্যমে কথা হয়েছে, তার কারণ এই যে লিস্ট তৈরি হয়েছিল, এই লিস্ট কিভাবে কলকাতায় পৌঁছাতে, এর মাঝখানে মিডলম্যান কারা ছিলেন, সেই সমস্ত বিষয়ে কিন্তু একটা পরিষ্কার তথ্য পাওয়া যাবে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। অর্থাৎ বীরভূমের থেকে যে চাকরিগুলো হয়েছিল সেই চাকরির ক্ষেত্রে চন্দ্রনাথ সিনহার ভূমিকা কি ছিল, এবং আর কারা কারা কাজ করেছিল তাদেরকে ইতিমধ্যেই শুরু করেছে তদন্তকারী আধিকারিক। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে এই ফোন বাজেয়াপ্ত করা কল লিস্টে দেখেই হয়তো পরবর্তী সময় আরো কাউকে ডাকা হতে পারে, বা তল্লাশি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে। আপাতত ধন্যবাদ জানাই অর্ণব তোমায়। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান, ইডির আধিকারিকরা তারা দীর্ঘ সময় ধরে সেখানে তল্লাশি চালান, এবং একই সঙ্গে আপনাদেরকে আমরা জানিয়েছি 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, মন্ত্রী ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। এমনকি মূলত এটাও জানা গিয়েছে যে পরবর্তী সময় হয়তো তদন্তের স্বার্থে মন্ত্রীকে ডাকাও হতে পারে।
আর অন্যদিকে আপনারা জানেন তৃণমূলের নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। 3 দিন ধরে তল্লাশি চালানোর পর মন্ত্রীর ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। স্বরূপের বিরুদ্ধে কি অভিযোগ? প্রথম অভিযোগ হচ্ছে বহির্ভূত সম্পত্তি, অর্থাৎ যা আয় হয়েছে তার থেকে বেশি সম্পত্তি, আয়ের বহির্ভূত সম্পত্তি এবং কর ফাঁকির অভিযোগ। আর এই দুটি অভিযোগকে সামনে রেখেই ম্যারাথন তল্লাশি চলে। গত বুধবার থেকেই তল্লাশি চালায় আয়কর দপ্তর এবং আজ এই 3 দিন পরে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা বেরিয়ে গেছেন। প্রায় ঘড়ির কাঁটা যেমনটা বলছে প্রায় 72 ঘন্টা পর সেখান থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা বেরিয়ে যান। টানা প্রশ্ন করা হয় স্বরূপ বিশ্বাস অর্থাৎ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। স্বরূপ বিশ্বাসের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। আয়কর দপ্তরের এই হানা নিয়ে কি বলছেন তিনি। যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে, তাদের রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায়। এইসব করে আমাদের কোনো লাভ নেই, কোনোভাবেই আমাদের দমানো যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গলা কেটে ফেললেও তার নাম পরিবর্তন হয়। এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশান মানে ওদের কী ইনভেস্টিগেশনে কী রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবে, কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপারস সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারে। আমাদের আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। প্রত্যেকটা ওরাও খুব আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, কোনো বাজে ব্যবহার করেননি, এটাও সত্যি কথা। ওই যা যা চেয়েছেন আমরা সব দিয়েছি। যদি আমার বাড়িতে কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাওয়া যেত, যদি কোনো ফাইল পাওয়া যেত, তারা বড় ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস, সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছে। তো সেখানে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই। 100% রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বলছেন তৃণমূলের নেতা স্বরূপ বিশ্বাস এবং এইভাবে তল্লাশি চালিয়ে দুর্বল করা যাবে না বলেও তিনি বার্তা দিয়েছেন। আপনাদেরকে বরং শোনাই 81 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অর্থাৎ এই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস কি বলছেন। একটা কথাই আমি রিকোয়েস্ট করব যে কিছু কিছু সংবাদ মাধ্যম, বিশেষ করে কিছু সংবাদ পত্রিকা, আমি যেদিনকে রেড হলো আমাদের বাড়িতে, মানে এই বুধবার দিন, বৃহস্পতিবারের পত্রিকায় দেখলাম, একটা বহুল প্রচলিত পত্রিকায় দেখলাম বাংলা, যে মানে যা ইডি সিবিআই আর আইটি দেখলেই একটা গদবাঁধা ছকে লিখে দিচ্ছে যে সবার সঙ্গে যুক্ত রয়েছেন, কাউন্সিলরের নাম, আমার নাম যোগ করে দিয়েছেন, আমি নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত, আমি ব্যাংক অ্যাকাউন্টে গরমিল পাওয়া যাচ্ছে। মানে গরুর রচনা, মানে একটা যে কোনো রচনা আসলে ওটাকে গরুর রচনার মতো লিখে দিতে হবে। তাই আমি বলবো আর একটু পড়াশুনো করতে হবে। একটা বাড়িতে বিভিন্ন কারণে দেশে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে রেড চলছে, আপনারাও দেখতে পাচ্ছেন। 2জন মুখ্যমন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিরোধী রাজনৈতিক দল করি, তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি সিবিআই আইটি এগুলো রেড হবে খুব স্বাভাবিক।